ফেসবুকে করা উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য প্রসঙ্গে শিবির সেক্রেটারি বলেছেন যে তিনি শপথ ভঙ্গ করেছেন। আপনারা আসলে কি মনে করেন, তার এই বক্তব্য কি শপথ ভঙ্গের মতো কিছু ছিল কি? উনি যদি উপদেষ্টার জায়গা থেকে লিখে থাকেন তাহলে অবশ্যই এটা হলো কনফ্লিক্ট সৃষ্টি করবে, কারণ উনি যখন সরকারি দায়িত্বে আছেন উনি চাইলেই এই কনফ্লিক্ট সৃষ্টি করতে পারেন না। এখন বিষয়টা হলো উনি যদি সাধারণ নাগরিক হিসেবে দিয়ে থাকেন কিন্তু সেটা তার সুযোগ নাই। বিষয়টা হলো ওনার আবেগের জায়গাটা, অনেক কিছু আবেগের বশবর্তী হয়ে আপনার সরকারের দায়িত্বশীল জায়গা থেকে আপনি করতে পারবেন না। আবেগ হতে পারে, সাধারণ নাগরিকের হতে পারে। আপনি আজকে খেলায় হেরে গেলেন, আপনি মনে করেন যে গালি দিয়ে গোষ্ঠী উদ্ধার করে দিলেন, কিন্তু এই জায়গায় আপনার সেটা করার সুযোগ নাই। কিন্তু উপদেষ্টা, বাংলাদেশের উপদেষ্টা হয়ে পাকিস্তান পন্থার রাজনীতি ত্যাগ করাতে কি আসলে কোনো কনফ্লিক্ট তৈরি করে? মানে কারো পক্ষে বিপক্ষে যায় কিনা? সে যদি ইন্টেনশনালি যেটা মিন করার কথা, আপনিও যেটা বুঝেন খাস বাংলায়, আমিও তাই বুঝি, বাকি সাধারণ জনগণও তাই বুঝে। এখন সেই জায়গায় বিষয়টা হচ্ছে কি, আমাদের যে ভাইয়েরা আজকে পাকিস্তানপন্থী বলা হচ্ছে যাদেরকে, আমাদের কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগেই বলেছেন যে আমরা ভারতপন্থীও না, আমরা পাকিস্তানপন্থী না, আমরা বাংলাদেশপন্থী। তো বিষয়টা হয়েছে যে তাদের যে আসলে শুরুটা, আমরা কিন্তু 2009 সাল থেকে 24 সালের এই 5ই আগস্ট বা 36 জুলাই পর্যন্ত আমরা আসলে শিবিরের ভাইদেরকে ওইভাবে চিনতাম না। আমরা তো বিভিন্ন জন বিভিন্ন ক্যাম্পাস থেকে উঠে আসছি, কেউ প্রাউডলি কখনো বলে নাই যে কেউ শিবির করে। আমাদের ছাত্র দল করার কারণে, পোস্টে লাইক কমেন্ট করার কারণে তাকে হল থেকে বের করে দেওয়া হইতো, তাকে হ্যারেস করা হইতো, তার একাডেমিকভাবে তার হ্যাম্পার করা হইতো সেই জায়গায়। কিন্তু আমরা জানতাম না যে কারা আসলে শিবির করে। মানে এক অদ্ভুত ঘটনা, একটা পরিবেশের মধ্যে আমি জানতাম না। কিন্তু এই 5ই আগস্ট হওয়ার পরে আমি এদেরকে আবির্ভাব দেখতে পারলাম যে এই ভাই শিবির করতো বা এই ভাই এটা করতো, কখনো আমরা জানতাম না আসলে বেসিক্যালি। আজকে কোন জায়গা থেকে আসাটা, তো আমার উত্থানটা আপনার চিন্তা করতে হবে যে আপনার যে বলতেছেন 5ই আগস্টের পর আপনি স্টেক হোল্ডার। আমি যখন 24-এর গণ অভ্যুত্থান বা বৈষম্য আন্দোলন, তখন আমি জানি না আমার শিবিরের ভাইকে আমার পাশে দাঁড়ানো কিনা, আমি জানি না। আমি ছাত্র দলকে আলাদা করতে পারি, কারণ আমরা বন্দুকের নলের মুখেও, ফ্যাসিস্ট হাসিনা নলের মুখেও আমরা বলেছি হাসিনা খারাপ, ফ্যাসিস্ট হাসিনা খারাপ। 7ই জানুয়ারি যখন ডামি নির্বাচন বয়কট করা হলো, সেই সময় কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়েই 95% মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যায় নাই। মানুষজন কিন্তু তখনই হাসিনার অলরেডি পতনে শুরু হয়ে গিয়েছিল তখন সেই জায়গায়। তো আমি জানতাম না এই 28 অক্টোবরের পর থেকে 7ই জানুয়ারি যে আন্দোলন শুরু হয়েছিল, পরবর্তীতে ধারাবাহিকতায় 5ই আগস্ট। একটা মানুষ তো একদিনে খারাপ হয় না। 2009 সালের পর থেকে তার যে খারাপের শুরু, সে তো একদিনে হয় নাই। 2009 সালে যখন সে আইন করলো, সন্ত্রাস বিরোধী আইন করলো, সেটার 18-র 1 ধারায় যে কোনো সংগঠন যদি নিষিদ্ধ কোনো কর্মকাণ্ডে জড়িত হয় তাকে মানে সাময়িক বা পার্মানেন্টলি বাতিল করে দেওয়া যাবে। সেটাতে কিন্তু নিজেই খাল কেটে কুমির আনছে। কিন্তু আওয়ামী লীগ নিজের ফাঁদে পা দিয়েছে, নিজের ফাঁদে। যখন জামায়াতে ইসলামের বাতিল করা হয়, নিবন্ধন বলা হয়েছিল, সেই সময় কিন্তু আমাদের দলের প্রতিবাদ করেছে। কারণ কখনো পলিটিক্যাল কালচার এটা চলে আসলে আপনার মন চাইলেও আপনি নিবন্ধন বাতিল করে দিলেন, আবার মন চাইলেও আপনি ফেরত আনলেন, এটা তো ছেলে খেলা না। কিন্তু আওয়ামী লীগ যে আসলেই খারাপ এবং সবাই যে এক সূত্রে গাথা, বিএনপি কিন্তু গত ফেব্রুয়ারিতেই বলেছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য আবেদনও করা হয়েছে সেই জায়গায়। কিন্তু আমরা দেখলাম যে এখন অনেকে দাবি করতেছে শাহবাগে আসলেন না কেন, আমরা কেন মানুষের কষ্ট দেবো রে ভাই? আমাদের তো এখানে কোনো কিছু এনে, আমার দাবি যদি অটো ফিল আপ হয়, আমার তো উচ্চ স্বরে রাগান্বিত স্বরে বলার দরকার নাই। আমি আপনার কাছে এখানে চা চাচ্ছি, আমি তো এমনি পেয়ে যাচ্ছি। আমি যদি থ্রেড করে বলি আমার চা দিস না কেন, বিষয়টা কেমন একটু অদ্ভুত না? যেটা আমার সহজভাবে সমাধান হয় সেটা আমি কঠিন কেন করবো জিনিসটা? যে আমরা তো অলরেডি প্রক্রিয়ার মধ্যে আছি। প্রধান উপদেষ্টা তো আমাদের এই বাংলাদেশের বন্ধু, সেই হিসাবে তো আমরা এখনো আমাদের দল হিসাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক 5ই আগস্ট যেদিনে স্বৈরাচারের পতন হয়, সেই দিন বলেছিলেন যে বিজয়ীর হাতে যদি পরাজিত নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। উনি তো আগেই বলেছেন। কিন্তু আপনারা যদি শাহবাগ বলছেন যে যেটি সহজভাবে আসছে সেখানে সেই কারণে যদি না গিয়ে থাকেন, আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন? মানে আপনার কাছে কি মনে হয় যে আপনার এই অবস্থানের সাথে সেটি যায়? উনি এটিকে নাটক বলছেন। আমি তো বিষয়টা বললাম যেটা আমি সহজভাবে আমার কাজটা হয়, আমি গেলাম, আমি থ্রেড করেও তো কাজ করতে পারি। বিষয়টা হলো বাস্তবিক অর্থে কি আমি আমার কথা দেখে একটা আন্তরিকভাবে বলতে পারি, আমি থ্রেড করে বলতে পারি। যেখানে প্রধান উপদেষ্টা সহ আইন উপদেষ্টা সবাই তো আন্তরিক, সবাই তো ফ্যাসিস্ট হাসিনা রোশানলের শিকার। আজকে আমাদের নেতা তারেক রহমানও যেভাবে শিকার, আমরা যেভাবে শিকার, প্রত্যেকটা নেতাকর্মী শিকার, ডক্টর ইউনূসও তার শিকার, তার রোশানলের শিকার। তারও তো বিষয়টা বাস্তবিক অর্থে যে আওয়ামী লীগ খারাপ, এটা তারা তো আর বুঝাইতে হবে না, বাকি উপদেষ্টারও বুঝাইতে হবে না যে আওয়ামী লীগ খারাপ, কারণ ছাত্রলীগ তো অলরেডি নিষিদ্ধ হয়েই গেছে।
তার একটা সহযোগী সংগঠন কিন্তু অলরেডি নিষিদ্ধ। সেই জায়গায় আমরা যখন ফেব্রুয়ারিতে আবেদন করেছি প্রধান উপদেষ্টার কাছে, তখনই তো আমরা তার কাছে আবেদন আনুষ্ঠানিকভাবে দিয়েছি বিএনপির পক্ষ থেকে, যে আমরা চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। সেটা আমার কখনো মনে হবে, আবার এরা যখন মিটিং করলো, আমাদের ভাইয়েরা যারা নতুন একটা রাজনৈতিক 2.5 মাস বয়স হয়েছে, তাদেরকে আমি দেখলাম লীগের যারা পুনর্বাসিত বিভিন্ন জায়গায় কাউন্সিলর ঢাকা শহরে, এদেরকে নিয়ে তারা মিটিং করলো। আপনার কাছে একদিন মনে হলো লীগ ভালো, আপনার সাথে থাকলে লীগ হালাল হয়ে গেল, আর আপনার বাইরে গেলে লীগ হারাম হয়ে গেল। বিষয়টা অদ্ভুত না? আপনি যখন কাউন্সিলরদের মিটিং করলেন ঢাকা শহরের, ওই তো ফ্যাসিস্ট লীগের তো দোষর সব, কাউন্সিলরদের আপনি মিটিং করলেন না, সেই মিটিং এর আপনি দোষরদের মিটিং করতেছেন, আবার আজকে আপনি শাহবাগে দাঁড়াচ্ছেন। বিষয়টা তো অদ্ভুত, এটা তো দ্বিচারিতার মধ্যে পড়ে যায়, ডাবল স্ট্যান্ডার্ড বলবে মানুষজন সেই জায়গায়। কিন্তু অলরেডি একটা সিস্টেমের মধ্যে আওয়ামী লীগের সকল কার্যক্রম তো নিষিদ্ধ করা হইলো, সেটা আনুষ্ঠানিকতা শুধু বাদ ছিল, সেটা মানুষজনকে কেন কষ্ট দেবো?